তো এই কবিতাটা প্রথমত পড়লে মনে হবে একজন মাঝি, তারপরে হচ্ছে একটা কৃষক, তার ধান, নদী, এই সব জিনিস নিয়ে হয়তো এখানে কথা বলতেছে, কিন্তু এই কবিতার অনেক গভীর একটা ভাবার্থ আছে। এটা একটা রূপক কবিতা। এই কবিতাটা অনেক গভীর একটা জীবন দর্শনকে নিয়ে আসলে লেখা তার একটি রচনা বলা যেতে পারে। তো এই পুরো কবিতাটা কিভাবে রূপক অর্থ এবং হচ্ছে তোমার সাধারণ অর্থটা প্রকাশ পাচ্ছে পুরো কবিতায়, আমরা হচ্ছে সেটা কম্পেয়ার করে পড়বো। তোমরা সবাই রেডি আছো? তাহলে আমরা শুরু করে দিই। তো চলো, প্রথমত আমরা দেখতে পাচ্ছি সোনার তরী কবিতাটা কে লিখেছেন? লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তার এই রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি কিন্তু তার যে সোনার তরী কাব্যগ্রন্থ আছে, তার যে সোনার তরী কাব্যগ্রন্থটা আছে সেখান থেকেই কিন্তু এই কবিতাটা নেওয়া হয়েছে। অর্থাৎ সে এটা একটা কাব্যগ্রন্থ, এখানের একটা কবিতা হচ্ছে এই কবিতাটা ছিল, তখন সেটাকে নামকরণ করা হয়েছে সোনার তরী। এই কবিতাটা নিয়ে কিন্তু অনেক মানুষরা অনেক ধরনের বিশ্লেষণ করেছেন, অনেক ধরনের মতামত দিয়েছেন, এবং প্রত্যেক বছরই হয়তো দেখা যায় দুই তিন বছর পর পর নতুন নতুন লেখকরা নতুন নতুন মতবাদ দিয়ে থাকেন। অর্থাৎ তার কবিতাটা এতটা বিখ্যাত যে সবাই এটাকে নিয়ে এখনো পর্যন্ত আলোচনা সমালোচনা করছেন। ঠিক আছে, তো চলো আমরা একটু ছোট্ট করে বেসিক জিনিসগুলো দেখে নিই যে এটার মূল কথা কি, এখানে লেখক আমাদেরকে কি প্রকাশ করতে চেয়েছেন, আমাদের কাছে তিনি কি বার্তা পৌঁছাতে চেয়েছেন প্রত্যেকটা গল্প এবং প্রত্যেকটা কবিতায়, কিন্তু সেটা আমি তোমাদেরকে বলে দিই, তাই না বলো? তো দেখো, এটি একটি রূপক শ্রেণীর একটি রূপক কবিতা। এটি একটি কি কবিতা যদি বলা হয় থাকে তোমার পাঠ্য বইয়ের কোন কবিতাটি একটি রূপক কবিতা, তাহলে আমরা কি অ্যান্সার করব? সোনার তরী। সোনার তরী আমাদের একটি রূপক কবিতা। তারপরে দেখো, মূল ভাববস্তু বা বিষয়বস্তু হচ্ছে মহাকাল এবং মানুষ। তোমাদের অনেকের কাছে এটা মাথায় ঢোকে না যে আপু মহাকালটা মানে কি? মহাকালটা মানে হচ্ছে আমাদের মৃত্যুটা। অ্যাকচুয়ালি মানে এখানে আমাদের জীবনে যে মৃত্যুটা অনিবার্য, এই জিনিসটাকে বলা হচ্ছে মহাকাল। তোমরা একটু মাথাটা ঠান্ডা করে এটা মনে রাখবা, কারণ এখানে প্রচুর মহাকালের কথা আসবে। তো তোমরা যদি মহাকাল বিষয়টা না বুঝো, তখন আমি যখন মহাকাল মহাকাল বলবো তখন কিন্তু কিছুই বুঝতে পারবা না। সো এক্ষেত্রে মহাকাল বলতে এখানে আসলে মৃত্যুকে বোঝানো হচ্ছে। কাকে বোঝানো হচ্ছে? সবাই একটু লিখি আমরা। মৃত্যুকে বোঝানো হচ্ছে। তো মানুষ এবং মৃত্যু কতটা সত্য সেই জিনিসটাকে এই কবিতায় ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই যে মহাকাল এবং মানুষকে ফুটিয়ে তোলা হয়েছে একজন ব্যক্তি, তোমার হচ্ছে একজন ব্যক্তি এবং বর্ষার চিত্রের সাথে। একজন কৃষকের যে বর্ষার সময় তার ধান নিয়ে যে সে বসে আছে, এটা একটা করুণ পরিণতি। তো এই জিনিসটাকে কিন্তু লেখক এই মহাকাল এবং মানুষের সাথে কি করেছেন? কম্পেয়ার করেছেন। তারপরে দেখো মর্মবস্তু, এটা এই পুরো কবিতাটার অ্যাকচুয়ালি যে মানে ভাবাবেগটা বলা যেতে পারে যে এখানে কি আনন্দ প্রকাশ পাচ্ছে, এখানে কি খুশি প্রকাশ পাচ্ছে, না হতাশা, না বিষাদ, কি প্রকাশ পাচ্ছে? এই কবিতার মাধ্যমে লেখকের জীবন নিয়ে যে হতাশা, সেই হতাশা দেখো রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু লাইফ নিয়ে হতাশ ছিলেন। শুধু যে তুমি আর আমি যে শুধুমাত্র লাইফ নিয়ে হতাশ এটা না, তার মানে বড় বড় লেখকরাও কিন্তু হতাশ ছিলেন। তো এই পুরো কবিতার যে মর্মবাণী সেটা হচ্ছে হতাশা, এখানে লেখকের হতাশা প্রকাশ পেয়েছে। তারপরে দেখো, এবং হতাশা প্রকাশ পাওয়ার সাথে সাথে এটা একটি ভাববাদ, মানে প্রচুর ভাবাবেগ আছে এখানে, অনেক ভাব আছে। কারণ পুরো কবিতাটা পড়লে আমাদের সাধারণ অর্থে যদি আমরা আমাদের 6-7 এর একটা ভাই বোনকে কবিতাটা পড়তে দেয়, ওরা বলবে ভাইয়া এখানে তো একটা কৃষক ধান নিয়ে বসে আছে, ও তো বাড়িতে যেতে পারতেছে না, ও নদীর পাড়ে বসে আছে, ও নৌকা পাচ্ছে না, এরকম কিছু। কিন্তু এর গভীর যে ভাবার্থটা এটা শুধুমাত্র তুমি আর আমি কিন্তু বুঝতে পারবো, ছোট বাচ্চা কিন্তু বুঝতে পারবে না। তো এটার একটা গভীর ভাবাবেগ আছে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে ভাববাদ। তারপরে দেখো মোট লাইন আছে 42টি, 6টি স্তবক আছে, এবং 6টি স্তবকের ভিতরে প্রত্যেকটা স্তবকে 7টি করে লাইন আছে। এই জিনিসগুলো তোমাদের এখনো যদি কাজে না লাগে, অ্যাডমিশন টেস্টে গিয়ে কাজে লাগবে। তোমাদেরকে আমি অ্যাডমিশন টেস্ট অ্যান্ড হচ্ছে একাডেমিক দুটাই ভালো করে পড়াচ্ছি, যেন তোমরা যখন অ্যাডমিশন দিবা তখন হচ্ছে যেন একদম ইজি লাগে। তো তোমাদেরকে একটা মজার কথা বলি, তোমাদের 24 ব্যাচের ভাই আপুদেরকেও কিন্তু আমি এভাবে পড়িয়েছিলাম। তো ওরা অনেকেই বলে আপু বাংলা তো আমাদের পড়াই লাগতেছে না, আমরা এখন শুধু জিকে আর ইংলিশের দিকে একটু ফোকাস করতেছি। কারণ বাংলা আপনি ক্লাসে যা পড়াইছেন আর মনে হয় না যে আমাদের এডমিশনে তো ভালো, জাস্ট প্র্যাকটিস করতেছি। ওরা আমাকে নক দেয় যে জাস্ট প্র্যাকটিস করতেছি আপু, প্রশ্ন বেশি বেশি সলভ করতেছি, আর আপনি যেরকম করে পড়াইছিলেন আপনার স্লাইডে দেখা গেছে আমাদের এডমিশনের পড়াও হয়ে গেছে। তো তোমাদেরও দেখো এই জিনিসগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য কাজে লাগবে, যে কয়টি লাইন ছিল, কয়টি স্তবক ছিল, প্রত্যেক স্তবকে কয়টি করে লাইন ছিল, এই জিনিসগুলো এখন থেকে যদিও মুখস্থ না করো, বাট একবার করে যদি দেখে রাখো তখন তোমার অ্যাডমিশনে গিয়ে একটু রিল্যাক্স লাগবে যে না এটা তো আমি ইন্টারে পড়ে আসছি। তারপরে দেখো মূল বাণী বা মর্মবাণী হচ্ছে তোমার জীবন দর্শন, কর্মীর চেয়ে কর্ম অধিক প্রত্যাশিত। এই যে এই কথাটা একটু মনে রাখবা যে কর্মীর চেয়ে কর্ম বেশি কি
বলতো প্রত্যাশিত। অর্থাৎ এই কবিতার সাথে কিন্তু আমরা আরো একটা কথা বলবো, কর্মীর চেয়ে কর্ম অধিক প্রত্যাশিত। এই পুরোটা গল্পের সাথে যদি একটা মর্মকথা, একটা ভাব সম্প্রসারণ আমাদের অনেক বেশি মিল আছে। কোনটা জানো? 9 10-এ পড়ে আসছে, কীর্তি মানের মৃত্যু নাই। এই লাইনের সাথে কিন্তু আমাদের এই গল্পটার মানে এই কবিতাটার মিল আছে। কিভাবে জানো? কীর্তি মানের মৃত্যু নাই মানে হচ্ছে যারা ভালো কাজ করে যায় এই পৃথিবীতে তাদের কিন্তু কখনো মৃত্যু হয় না, তাদের মৃত্যু পরেও কিন্তু মানুষ তাদেরকে মনে রাখে, তাই না? বলে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর আগে মারা গেছে, এখনো আমরা মনে রাখতেছি। কাজী নজরুল ইসলাম কত বছর আগে মারা গেছে, এখনো আমরা তাদেরকে কিন্তু মনে রাখতেছি। এই যে কীর্তিমানের মৃত্যু নাই, এই লাইনটার সাথে কিন্তু এই কবিতাটার ভাবার্থের একটা মিল আছে। তোমরা কি বুঝতে পারছো? কানেক্ট করতে পারছো তোমরা এই জিনিসটা? তারপরে দেখো এই পুরো কবিতায় ধান হচ্ছে তোমার, ধান শব্দটা দুইবার ব্যবহার করা হয়েছে। তারপরে হচ্ছে তোমার তরি শব্দটা হচ্ছে ধান একবার, সোনার ধান হচ্ছে তোমার দুইবার, তারপরে তরি হচ্ছে 4 বার, সোনার তরি হচ্ছে একবার, এটা ব্যবহার করেছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সোনার তরি কবিতায় কোন মাসের নাম ব্যবহার করা হয়েছে এবং কোন ঋতু। ঋতু আর মাস যেন আমরা গোলায় না ফেলি, এখানে কিন্তু শ্রাবণ মাসের কথা বলা হয়েছে। কার কথা বলা হয়েছে বলো তো? এখানে কিন্তু তোমার বলা হয়েছে শ্রাবণ মাসের কথা। কোন মাসের কথা? শ্রাবণ মাসের কথা বলা হয়েছে। এবং দেখো এখানে ঋতু যেটা, সেটা ছিল বর্ষা ঋতু। সেটা কি ঋতু ছিল? কি রে, আমার আজকে একটা কালারও পছন্দ হচ্ছে না কেন? রেড দিব, রেডই দি। তার মানে বলো, সবাই একটু বলো এখানে কোন মাসের উল্লেখ আছে? আমরা জানি যে শ্রাবণ মাসে অনেক বেশি বৃষ্টি হয়, তো যেহেতু এখানে বর্ষার ঋতুটার চিত্র ফুটে উঠেছে, তার মানে এখানে শ্রাবণ মাসের কথা বলা হয়েছে, তাই না? ওকে, তোমরা এতটুকু পাঠ পরিচিতি, এই পুরো যে পাঠ পরিচিতিটা আছে এটাকে আমরা 3টা জিনিসে ভাগ করতে পারি। যেমন দেখো এই না 2টা জিনিসে ভাগ করতে পারি। সেটা হচ্ছে এই যে সোনার তরী কবিতাটা, একটা হচ্ছে দ্বীপ সদৃশ ধান খেতে নিঃসঙ্গ কৃষক এবং শঙ্কিত কৃষক, আর একদিকে হচ্ছে কবির জীবন দর্শন। এই যে এখানে একজন কৃষক বসে আছে একদম একা একা তার ধান নিয়ে, সে যে ধান ফলাইছে সে ধানটা নিয়ে সে একা একা বসে আছে। এই যে তার বসে থাকার যে চিত্রটা, এটা কিন্তু কবির জীবন দর্শনের সাথে সম্পর্কযুক্ত। কিসের সাথে সম্পর্কযুক্ত? কবির জীবন দর্শনের সাথে সম্পর্কযুক্ত। এবং দেখো এখানে মহাকালের সভ্যতার কি, মহাকালের তোমার যে কঠিন পরিস্থিতি, সেখানে বিলীন হওয়ার জন্য কৃষকের অপেক্ষা মাঝির সোনার ধান নিয়ে চলে যাওয়া। আর এখানে আমরা দেখছি প্রকৃতির অনিবার্য বিষয়কে এড়াতে না পারা, মানুষের মহৎ কর্মে টিকে থাকা। অর্থাৎ দেখো 2টা জিনিসের সাথে 2টা জিনিস কিভাবে কম্পেয়ার করছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বলতেছে যে মহাকালের যেই হচ্ছে তোমার কঠোর একটা সত্য হচ্ছে মহাকাল আমাদের সবার জীবন আসবে, অর্থাৎ মৃত্যু আমাদের সবার লাইফে আসে, তাই না? আমরা কি কখনো মৃত্যুকে এড়াইতে পারি? আমরা কিন্তু কখনো মৃত্যুকে এড়াইতে পারি না। তো দেখো, তো এই যে দেখো মহাকালের যে শূন্যতায় সে বিলীন হওয়ার জন্য কৃষকের যে অপেক্ষা, এবং সেটা হচ্ছে প্রকৃতির অনিবার্য বিষয়কে এড়াতে না পারা। অর্থাৎ এখানে কৃষকের যে দৃশ্য আর আমাদের জীবনে আমরা যে মৃত্যুকে এড়াতে পারি না, এই পুরোটা 2টা জিনিস কিন্তু একে অপরের পরিপূরক। তারপরে দেখো মাঝির সোনার ধান নিয়ে চলে যাওয়া, একজন মাঝি আসছিল, সে কিন্তু ওই কৃষকের সোনার ধান নিয়ে চলে গেছে, নৌকায় আর জায়গা হয় না, এই জন্য তাকে বসাইতে পারে নাই। ঠিক তেমনি আমরা যখন মরে যাই তখন কিন্তু আমাদের একটা কি দৈহিক একটা মৃত্যু ঘটে, কিন্তু আমাদের যে কর্মফলটা সেটা কিন্তু থেকে যায়। দেখছো 2টা জিনিসের সাথে 2টা জিনিস কিভাবে কম্পেয়ার করা হয়েছে? এটা যদি বুঝতে পারো পুরো কবিতাটা একদম পান্তা ভাতের মতো সোজা, পান্তা ভাতের মতো। ঠিক আছে, একটু মুছে দিচ্ছি। ওকে ওকে ওকে, মুছে দিচ্ছি। একটু বানানটা ভুল আছে, দাঁড়াও। এখানে শূন্যতা হবে। এই তোমরা এতটুকু বুঝতে পারছো? এই 2টা জিনিস কম্পেয়ারটা বুঝতে পারছো? যদি বুঝতে পারো দেন কবিতাটা বোঝা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, এই যে শূন্যতা লিখে দিয়েছি, হওয়ার জন্য কৃষকের অপেক্ষা। তোমরা এতটুকু বুঝতে পারছো? ওকে, গ্রেট। এই যে দেখো আমরা সোনার তরীতে দেখতে পাচ্ছি অনিবার্য পরিণতি, কৃষক, কর্মস্থল, মহাকাল, একটা সার্কেল দেখতে পাচ্ছি। এই মহাকাল মানে কি? এই মহাকাল মানে হচ্ছে এখানে মৃত্যুকে বোঝাচ্ছে। কি কাকে বোঝাচ্ছে? এই মহাকাল মানে মৃত্যুকে বোঝাচ্ছে। তো এই মৃত্যু হচ্ছে আমাদের একটা অনিবার্য পরিণতি, যেমন কৃষক এবং হচ্ছে কর্মস্থল। আমরা হচ্ছে এই কৃষক মানে হচ্ছে এখানে লেখক, কৃষক মানে হচ্ছে এখন এখানে লেখক, আর কর্মস্থল মানে হচ্ছে তার সৃষ্টিকর্ম, তার সৃষ্টিকর্ম, লেখকের সৃষ্টি কর্ম, এবং পরবর্তীতে লেখকের অনিবার্য কি মৃত্যু। এটা একটা সার্কেল, এই পুরো কবিতাটা একটা সার্কেলের মধ্য দিয়ে গিয়েছে। তারপরে দেখো কি হচ্ছে,
তারপরে দেখো কি হচ্ছে, এটা সাধু চলিত ভাষায় লেখা, বিষয়বস্তু তো আমরা পড়লাম। আচ্ছা, ছন্দটা একটু ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে একটু দেখতে হবে। এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে। এখানে 5+8 মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত এবং শূন্য নদীর তীরে মাত্রাবৃত্ত ছন্দের 8 মাত্রা, এটা মনে রাখবা, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষা চলে আসবে। তাহলে আমাদের সোনাতরী কবিতা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এবং সেটা কয় মাত্রার? 8+5 মাত্রার পূর্ণ পর্বে রচিত, এবং এই যে শূন্য নদীর তীরে, এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দের 5 মাত্রা রচিত। এটা একটু তোমরা মনে রাখবা। তারপরে দেখো, কবিতার প্রেক্ষাপট হচ্ছে বিরূপ পরিবেশে এক কৃষকের অসহায়ত্ব, ফসল তোলার যে অনিশ্চয়তা, এটা হচ্ছে পুরো গল্পটার একটা প্রেক্ষাপট, অর্থাৎ পুরো গল্পের বিষয়বস্তুটা। তারপরে দেখো, সোনাতরী কবিতার রূপকার্থে প্রকাশিত হয়েছে কবির দুঃখ। এখানে কবির দুঃখ, কবির হতাশা, এই জিনিসগুলো প্রকাশ পেয়েছে, ঠিক আছে? তোমরা এত কবিতায় চলে যাই। খুব সুন্দর একটি কবিতা, খুব সুন্দর একটা কি মজার একটা কবিতা বলা যাইতে পারে। তো চলো, তোমরা কি সবাই রেডি? আমরা কি কবিতা শুরু করব? ছোট্ট একটা কবিতা, একটু পড়লেই শেষ হয়ে যাবে। শুরু করি, ঠিক আছে? আচ্ছা দেখো, গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। গগন শব্দের অর্থ কি বলতো? আমরা সবাই জানি গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ। গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ। আর গরজে মানে হচ্ছে গর্জন করে, আকাশে গর্জন করে করে কিন্তু বৃষ্টি হচ্ছে। গর্জন করে কি হচ্ছে? গর্জন করে করে বৃষ্টি হচ্ছে। ঘন বর্ষা, বর্ষা মানে হচ্ছে বর্ষা, বর্ষা মানে হচ্ছে এখানে বর্ষাকে বোঝাচ্ছে। তো বলতেছে আকাশে মেঘ গর্জন করতেছে, একদম ঘন বর্ষা হচ্ছে, তো সেটাকেই বলা হচ্ছে। কুলে একা বসে আছি নাহি ভরসা। কুলে মানে কি? কুলে মানে হচ্ছে নদীর তীরে। কুলে হচ্ছে নদীর তীরে, নদীর তীরে। তো নদীর তীরে হচ্ছে সে একা একা বসে আছে, এখানে কোনো ভরসা নাই। এই কথাটা কে বলতেছে বলতো? এই কথাটা কিন্তু কৃষক বলতেছে। কে বলতেছে? কৃষক। জাস্ট ইমাজিন একজন কৃষক, জাস্ট ইমাজিন একজন কৃষক এখানে হচ্ছে সে সুন্দর করে কি বসে আছে, হ্যাঁ? তো সে হচ্ছে তার ধানের ইয়েগুলো নিয়ে, তার যে ভাড়াগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে সে বসে আছে। তো একটা নদী, এই হচ্ছে একটা নদী, নদীর তীরে সে হচ্ছে বসে বসে অপেক্ষা করতেছে আর কি, যদিও সুন্দর করে রাখতে পারি নাই। আচ্ছা, তো এই নদীর তীরে হচ্ছে সে বসে ক্ষেতের মধ্যে, চারোদিকে হচ্ছে একটা নদী, ক্ষেতের মাঝখানে হচ্ছে একটা কৃষক তার যে ধানগুলো আছে এগুলা নিয়ে হচ্ছে সে বসে আছে। তোমরা ফিল করতে পারছো কবিতাটা? তোমরা কি কবিতাটা ফিল করতে পারছো? ফিল তো করার কথা। এই যে আমি কৃষক আইকা দিলাম। তো এখানে কৃষক হচ্ছে ধান নিয়ে সে নদীর পাড়ে বসে আছে। তো আকাশে হচ্ছে অনেক মেঘ হইতেছে, ঠিক আছে? এটা হচ্ছে সাধারণ একটা অর্থ, সাধারণ অর্থ। বাট এটার যে রূপকার্থ, এখানে লেখক কি বোঝাতে চেয়েছেন এটা হচ্ছে আমাদের বোঝার বিষয়। এখানে কিন্তু আমাদের দুইটা জিনিসকে কম্পেয়ার করে পড়তে হবে। একটা হচ্ছে আমাদের মানব জীবনের যেই চরম সত্য মৃত্যুটাকে, এবং হচ্ছে এখানে যে পুরো গল্পের যে প্রেক্ষাপটটা সেটার সাথে কম্পেয়ার করে পড়তে হবে। দেখো, আমরা সাধারণত দেখতে পাচ্ছি একজন কৃষক তার ধান নিয়ে বসে আছে, কিন্তু রূপকার্থে এখানে বলা হচ্ছে আমাদের মানব জীবনে কি হয়। আমরা কিন্তু আমাদের মানব জীবনে খুবই একা, যে কুলে একা বসে আছি নাহি ভরসা। আমাদের লাইফে আমাদের সব কাজ একা একা করতে হয় না, আমাদের পড়াশোনাটা আমাদের নিজের করতে হয়, আমাদের কর্মক্ষেত্রটা আমাদের নিজের সৃষ্টি করতে হয়, আমাদের নিজের চাকরি নিজে নিতে হয়, এবং মৃত্যুর সময় কিন্তু আমাদের একাই মরতে হয়, কেউ আমাদের সাথে মারা যায় না। তো লেখক হচ্ছে এই জন্যই বলতেছেন আর কি, যে সে লাইফের এমন একটা পর্যায়ে চলে আসছে, সে এখন বড্ড একা এবং তাকে চলে যেতে হবে। চারপাশে শুধু মৃত্যু চিন্তনা, যে চিন্তা, মৃত্যুর যে চিন্তা, এটা চারপাশে ঘুরপাক খাচ্ছে এবং সে একা বসে আছে। অর্থাৎ সে যে মানব জীবন, যে মানব যে একা, তাদের যে একাকিত্বটা, এই জিনিসটা কিন্তু এই দুইটা লাইনের মাধ্যমে প্রকাশ পেয়েছে। তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারছো তো? আচ্ছা দেখো, রাশি রাশি ভাড়া ভাড়া, এখানে রাশি রাশি মানে অনেক, আধিক্যতা বোঝাচ্ছে, অনেক বেশি, ঠিক আছে? এখানে রাশি রাশি মানে হচ্ছে অনেক বেশি। রাশি রাশি ধান বলি না, যে বেশি বেশি ধান, বেশি, ঠিক আছে? আর ভাড়া ভাড়া মানে হচ্ছে ধানের ভাড়া। কি তোমরা কেউ দেখছো হচ্ছে ধান হচ্ছে 1 ভাড়া 2 ভাড়া? আমি জানি না তোমরা দেখছো কিনা, আমি যেহেতু গ্রামে বড় হয়েছি আমি দেখছি যে কৃষকরা ধান কেটে ওটাকে একটা বোঝাই করে, ভাড়া মানে একটা এরকম কাঠির মতো থাকে, এটার ভিতরে এই পাশে একটা এই পাশে কাঁধে নিয়ে হচ্ছে ওনারা চলে যায়। তো এরকম ভাড়া ভাড়া ধান নিয়ে সে নদীর পাশে বসে আছে। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। কি হবে এটা বলো তো? হবে ধান, শান হয়ে গেছে। আচ্ছা, ধান কাটা হলো সারা,
ভরা নদী ক্ষুরধারা খরপরশা। দেখো লেখক এখানে বলতেছে যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান নিয়ে সে হচ্ছে এত ধান সব তার ক্ষেতে যত ধান ছিল সব ধান হচ্ছে সে কেটে ফেলছে। সব ধান কেটে কি করলো সে ভরা নদী ক্ষুরধারা খরপরশা। তো এই ধানটা কাইটা সে বসে আছে এবং এই যে নদীর চারপাশে একদম যে স্রোতগুলো আছে একদম খুরের মতো। খুর মানে কি, খুর কিন্তু হচ্ছে তোমার কি হয় অনেক ধারালো হয় না, যে খুর যে গরুর পা আছে দেখবে এটা, এই যে খুরটা অনেক কিন্তু ধারালো হয়। তো এরকম স্রোতগুলাকে বলা হচ্ছে যে ক্ষুরধারা, মানে ধারা মানে হচ্ছে যে বহমান স্রোতগুলো এগুলো অনেক ধারালো। হ্যাঁ, এবং হচ্ছে খরপরশা, খরপরশা মানে হচ্ছে বর্ষা। বর্ষা আমরা কি চিনি? বর্ষা কি আমরা চিনি বলতো? এই বর্ষাটা চিনি আমরা? এই বর্ষা হচ্ছে আমরা স্কুলে হচ্ছে খেলা দেই না, বর্ষা নিক্ষেপ, এর যেরকম যে যত দূরে হচ্ছে বর্ষা নিক্ষেপ করতে পারে, এটা কিন্তু অনেক ধারালো হয়। তো লেখক বলতেছে যে নদীর পাশে যে তোমার স্রোতগুলো আছে, নদীর যে স্রোতগুলো বয়ে যাচ্ছে এগুলো দেখতে কিছুটা এরকম ধারালো বর্ষার মতো। কিসের মতো? ধারালো বর্ষার মতো। এটা হচ্ছে আমাদের সাধারণ অর্থ, কিন্তু রূপক অর্থে এখানে তিনি কি বোঝাচ্ছেন? রূপক অর্থে বোঝাচ্ছেন এই যে আমাদের জীবনটা, আমরা যে এই পৃথিবীতে একদম কম সময়ের জন্য আসি, তাই না? 70 বছর, 80 বছর, ঊর্ধ্বে গেলে 110 বছর আমরা বলতে পারি। এই 110 বছর সময়টা খুবই অল্প একটা সময়। এই সময়টাতে আমরা যখন পৃথিবীতে অবস্থান করি তখন আমরা কি করি? আমরা এই ছোট্ট জীবনে এত এত কাজ করি, কাজ করতে 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 একটা সময় আমরা একদম কি মৃত্যুর পর্যায়ে কিন্তু চলে আসি। তো এই জন্য বলছে যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, মানে এত এত এই ছোট জীবনে এত এত কাজ করতে 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 কখন যে আমরা আমাদের জীবনের শেষ পর্যায়ে চলে আসছি সেটা আমরা বলতে পারি না। ভরা নদী ক্ষুরধারা খরপরশা, যেমন এখানে যখন কৃষক বসে আছে তার চারপাশে স্রোতগুলো কি একদম ঘুরপাক খাচ্ছে, একদম ধারালো স্রোতগুলো হচ্ছে ঘুরপাক খাচ্ছে, কি ভয় লাগতেছে, তাই না? তো ঠিক তেমনি আমাদের মানব জীবনেও যখন আমরা এই পৃথিবীতে অবস্থান করি আমাদের চারপাশে কত রকমের বিপদ, কত রকমের আমাদের ঝড় ঝঞ্ঝাট আমাদেরকে কি ফেস করতে হয়। ঠিক এমন ভাবে, যেমন ধরো আজকে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ সুস্থ আছি, কালকে যে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না, অথবা একটা সময় আমি মানে কোনো একটা বিপদে পড়বো না, এটার কি কোনো গ্যারান্টি দিতে পারছি? মানে চারপাশে কিন্তু বিপদ কি এই স্রোতের মতো খেলা করতেছে। তোমরা কিন্তু ব্যাপারটা বুঝতে পারছো? আমাদের সাধারণ অর্থ এবং রূপক অর্থটা কিভাবে কম্পেয়ার করতেছে, বুঝতে পারছো তো তোমরা? তারপরে দেখো, কাটিতে কাটিতে ধান এলো বরষা, মানে এখানে লেখক বলতেছে যে মাঝি যখন ধান কাটতেছিল, কাটতে কাটতে হচ্ছে বর্ষা ঋতুটা চলে আসছে। কি আসছে? বর্ষা, মানে বৃষ্টি নেমে গেছে। ঠিক তেমনি আমরা আমাদের জীবনে যখন চলতে চলতে একটা সময় কখন যে মৃত্যুর কাছাকাছি পৌঁছায় যায় এটা কিন্তু আমরা বুঝতে পারি না। অর্থাৎ এই ছোট্ট জীবনটা থেকে আমরা মানে এনজয় করতে করতে এমন ভাবে কাটাইয়ে দেয় যে কখন যে মৃত্যুর কাছে চলে যায় সেটা আমরা ফিল করতে পারি না। ঠিক তেমনি বলছে কাটিতে কাটিতে ধান এলো বরষা, অর্থাৎ চলতে চলতে মৃত্যুর পর্যায়ে আমরা চলে এসেছি। একটুখানি ছোট ক্ষেত আমি একলা, তাহলে এই ক্ষেতটা কেমন ছিল দেখতে? ক্ষেত মানে হচ্ছে জমি আর কি, আমি জানি না তোমরা ক্ষেত শব্দ, এই ক্ষেত মানে কিন্তু তুই ক্ষেত এটাকে বোঝাচ্ছে না, এই ক্ষেত মানে হচ্ছে ধানের জমিকে বোঝাচ্ছে। তো দেখো একটুখানি ছোট ক্ষেত আমি একলা, তো এই যে ছোট ক্ষেতের মধ্যে কৃষক বসে আছে, সে কিভাবে বসে আছে? সে একা একা বসে আছে, তাই না? ছোট্ট একটা ক্ষেতের মধ্যে সে একা বসে আছে। ঠিক তেমনি এই যে আমাদের পৃথিবীটা, এই পৃথিবীতে আমাদের যে সময়টা আছে খুব ছোট একটা সময়, এবং এই সময়টাতে আমরা কিন্তু খুব একা, আমরা এসেছিও একা, আমরা কিন্তু যাবো একা। এটাই বুঝাইছেন যে কাটিতে কাটিতে ধান এলো বরষা, একটুখানি ছোট ক্ষেত আমি একলা, এই পৃথিবীতে আমি কি খুবই একা। লেখক বলতেছেন যে সে এখন যে অবস্থানে আছেন, তার যে বয়সটা হয়েছে সেখানে তিনি খুবই একা, তাকে একাই চলে যেতে হবে। চারদিকে বাঁকা জল করিছে খেলা, এখানে বাঁকা জল বলতে হচ্ছে মানে নদীর ক্ষেতের চারপাশে যে তোমার ঢেউগুলো হচ্ছে একদম স্রোতগুলো যে ঘুরে বেড়াচ্ছে এগুলোকে বলা হচ্ছে বাঁকা জল। এই বাঁকা জল বলতে এখানে আসলে মানব জীবনের যে বিরূপ পরিবেশকে বোঝানো হচ্ছে। কিভাবে? দেখো আমাদের জীবনেও, যেটা আমি একটু আগে বললাম, আমাদের জীবনে এই ছোট্ট জীবনে চলার পথে আমাদের কিন্তু লাইফে এরকম প্রচুর বাঁকা জলের সম্মুখীন হতে হয়। এই যে যেমন ধরো এখন তোমরা এইচএসসি পাস করবা, সামনে এইচএসসি দিবা, কি টেনশন, তারপরে অ্যাডমিশন দিবা, কি টেনশন, তারপরে ভার্সিটিতে ওঠার পর মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়, ছেলেরা যারা আছে তারা একসময় বিয়ে করবা, মানে স্ত্রীর দায়িত্ব নিতে হবে, ছেলে সন্তান মানুষ করতে হবে, মেয়েদেরকে কি করতে হয়? মেয়েদেরকে সংসার জীবন সামলাইতে হয়, এবং অনেক মেয়েদেরকে দেখা যায় যে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা থাকে, নিজের পায়ে দাঁড়াইতে হয়। তো এই জীবনটা কিন্তু ইজি না,
তাই না বলো? এই জীবনটা কিন্তু একা একটা সময় আমাদেরকে প্রচুর স্ট্রাগল করতে হয়, এবং সেই সময়টাতে কিন্তু আমাদের প্রচুর বাঁকা জল আসে, অর্থাৎ অনেক দুঃখ আসে, কষ্ট আসে, অনেক ঝড় ঝঞ্ঝাট, এগুলো কিন্তু আমাদের পোহাইতে হয়। এই বাঁকা জল বলতে এখানে আসলে রূপক অর্থে আমাদের মানব জীবনের যে বিরূপ পরিবেশ সেটাকে বোঝাচ্ছে, আর সাধারণ অর্থে হচ্ছে মাঝির চারপাশের যে স্রোতধারাটা বয়ে যাচ্ছে, নদীর যে স্রোতধারা বয়ে যাচ্ছে সেটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। এখানে পরপারে দেখি আঁকা, পরপার বলতে কি বোঝানো হচ্ছে আমরা বুঝতে পারি? এই পরপার বলতে হচ্ছে এখানে মৃত্যু পরবর্তী জীবনকে বোঝাচ্ছে। মৃত্যু অর্থাৎ হচ্ছে তোমার কি পরকাল, অর্থাৎ বোঝাচ্ছে হচ্ছে পরকাল। তো লেখক বলতেছে এই যে তার জীবনের যে একটা সময় সে চলে আসছে, তিনি সামনে পরকালকে দেখতেছে, অর্থাৎ মৃত্যুর পরের জীবনটাকে দেখতেছে। আর এই যে তোমার যে এই পরপাটটা সেটা একদম ছবির মতো আঁকা, সেটা একদম ছবির মতো আঁকা। তরু ছায়া মসি মাখা, তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। বলতেছে যে সকালবেলা, ধরো লেখক এর সাধারণ অর্থে বলতেছে যে মাঝি সে দেখতেছে যে সে যেখানে বসে আছে তারপরে একদম নদীর ওই পারে একটা গ্রাম আছে যেটা ছবির মতো আঁকা। তো সকালবেলা যেখানে সূর্য ওঠে, সূর্য উঠলে পুরো গ্রামটাকে মনে হয় একটা ছবির মতো আঁকা। কিন্তু এখন মেঘের যে তোমার মেঘ যেহেতু আকাশের ভিতরে চলে আসছে, সো এখন পুরো মেঘের রং কেমন হয় বলো তো? কালো না? এজন্য এই গাছের ছায়া পড়লে যেরকম কালো পড়ে, তরু ছায়া মসি মানে হচ্ছে গাছের ছায়া পড়লে যেরকম কালো হয়ে যায়, ঠিক তেমনি ওই দূরের গ্রামটাকে মেঘের যে ছায়াটা পড়ছে এটা দেখে মনে হচ্ছে একদম কালো ঘুটঘুটে অন্ধকার। অর্থাৎ এই পুরো অর্থটা সাধারণ অর্থে যদিও এখানে কৃষকের চিন্তাকে বোঝাচ্ছে, অর্থাৎ এখানে লেখক তার জীবন কে নিয়ে তার উপলব্ধি বলতেছে, আমি তো জীবনের একটা পর্যায়ে চলে আসছি, এখন এই যে মৃত্যুর পরে আমার যে জীবনটা, এটা তো একটা অন্ধকার জগৎ, এই জগৎটাতে গিয়ে আমি কিভাবে থাকবো? তিনি চোখের সামনে তিনি দেখতে পাচ্ছেন যে সামনে তার পরকাল, অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবনটাকে তিনি কিন্তু ফিল করতে পারতেছিলেন। তারপরে দেখো, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা গান। আচ্ছা, এই পারেতে ছোট ক্ষেত আমি একেলা, এখানে হচ্ছে লেখক বলতেছে যে মাঝি এই তোমার হচ্ছে ধান ক্ষেতের পাশে বসে বলতেছে, আল্লাহ ওই গ্রামের দৃশ্যটা হচ্ছে একদম অন্ধকার, ওখানে হয়তো অনেক কিছু হচ্ছে, অনেক কিছু ঘটতেছে, ওখানে হয়তো আবার বৃষ্টি হবে, আর এখানে ক্ষেতের পাশে আমি একা একা বসে আছি। অর্থাৎ লেখক বলতেছেন যে এই যে তিনি এই পৃথিবীতে এখন একা একা বসে আছেন, মানে তিনি একদম মৃত্যুর কাছাকাছি চলে গেছেন, আর মৃত্যুর পরবর্তী জীবনটাকে তিনি উপলব্ধি করতে পারতেছেন যে এই পারেতে ছোট ক্ষেত আমি একেলা, অর্থাৎ পৃথিবীতে যে তার একাকিত্ব জীবন সেটাকে তিনি এখানে প্রকাশ করেছেন। তোমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছো? এই পর্যন্ত বুঝতে পেরেছো কবিতা? তারপরে দেখো, গান গেয়ে তরিবে কে আসে পারে। বলতেছে যে লেখক এতক্ষণ ধরে দেখো এই মাঝি কিন্তু একা একা বসে আছে, ওর কিন্তু খুব মন খারাপ, ও এতগুলো ধান নিয়ে বসে আছে, এই ধানগুলো নিয়ে সে বাড়িতে যাইতে পারবে কিনা, সে খুব টেনশন আছে। যদি ধরো এরকম তুমি একটা রেল স্টেশনের পাশে বসে আছো, কখন ট্রেন আসবে জানো না, হুট করে দেখলে একটা ট্রেন আসতেছে, তখন তোমার মনের ভিতরে কি একটা ট্রেন আসতেছে, একটা ট্রেন আসছে, এরকম একটা আশ্চর্য মানে তোমার একটা ফিলিংস আসবে না? তো এরকম ভাবে কৃষকও দেখতেছে যে দূরে নৌকা দিয়ে কি যেন একটা আসতেছে, তখন তার খুব খুশি লাগছে যে হ্যাঁ কি যেন একটা আসতেছে, হয়তো আমাকে সে নিয়ে যাবে। বলছে গান গেয়ে তরিবে কি আসে পারে। তরি মানে কি? তরি মানে হচ্ছে নৌকা। তো এই যে মাঝি যে আসতেছে সে হচ্ছে কিভাবে আসতেছে? সে গান গাইতে গাইতে আসতেছে। গান গেয়ে তরিবে কে আসে পারে, বলছে এই পাড়ের দিকে কে যেন আসতেছে গান গেয়ে গিয়ে। অর্থাৎ এইখানে যদিও কৃষকের হচ্ছে তোমার মাঝিকে দেখে এই কথা বলা হচ্ছে, কিন্তু তোমার রূপক অর্থে কিন্তু এইখানে আমাদের লেখক মৃত্যুকে বলতেছে যে ওই যে দেখো মহাকাল, মহাকাল বা মৃত্যু, এই যে মহাকাল আমার দিকে ধেয়ে আসতেছে, সে গান গায়া নাচতে নাচতে আসতেছে, হ্যাঁ এই পৃথিবীতে তো তোমার টাইম শেষ। অর্থাৎ আজরাইলের কথা বলতেছে আর কি, আজরাইল আসতেছে এমন টাইপের, যে মৃত্যু অর্থাৎ মহাকাল আসতেছে, তার মৃত্যু বা মহাকাল তার সামনে আসতেছে, সে দেখতে পাচ্ছে যে সামনে তার মৃত্যু বা মহাকাল। এই জিনিসটাকে বলা হচ্ছে গান গেয়ে তরিবে কে আসে পারে, অর্থাৎ সে মহাকালকে দেখে কিন্তু এখানে চিনে ফেলছে। বুঝতে পারছো তোমরা? নেক্সট চলে যাই আমরা, দেখে যেন মনে হয় চিনি উহারে। তো কৃষক বলতেছিল, আহা ছবিটা তো ওইখানে আঁকছিলাম বুঝাইতে সুবিধা হইতো। তো কৃষক বলতেছে তোমার হচ্ছে এই মাঝিকে দেখে তো আমার মনে হচ্ছে আমি এই মাঝিটাকে চিনি। লেখক মানে এখানে কৃষকের মনে হচ্ছে এই মাঝিটাকে আমি চিনি, ওকে আগে কোথাও দেখছি। অর্থাৎ লেখক বলতেছে এই যে মৃত্যুটা যে আসতেছে একে তো আমি চিনি, এই মৃত্যু যে আমার জীবনে অনিবার্য সেটা তো আমি জানি। ঠিক আছে,
তারপরে দেখো, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। ভরা পালে চলে যায়, তাহলে এই মাঝি কিভাবে চলে যাচ্ছিল? ভরা পাল মানে হচ্ছে ওই নৌকাটা পাল যুক্ত নৌকা ছিল, যে পাল আমরা চিনি না, নৌকার পাল থাকে, তো এই পাল ছিল হচ্ছে একদম ভরা পালে, একদম ভরা পাল নিয়ে হচ্ছে মাঝি নৌকা দিয়ে সে গান গাইতে গাইতে একদিকে চলে যাইতেছে, হ্যাঁ চলে যায়, কোনো দিকে নাহি চায়, সে কোনো দিকে চাচ্ছে না, তার কোনো দিকে চার দরকার নাই, মাঝি চলে যাচ্ছে কিন্তু সে নৌকা চালায়া। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুই ধারে, বলছে যখন সে নৌকা চালায় চলে যাচ্ছে তখন কি নদীর পানিগুলো কি দুই ধারে একদম এরকম বাড়ি খাইতেছে, এরকম বাড়ি খাইতেছে। এটা হচ্ছে সাধারণ অর্থ এখানে প্রকাশ পাচ্ছে, কিন্তু দেখো রূপক অর্থে এখানে লেখক বলতেছে যে আমাদের যে মৃত্যু বা মহাকাল, আমাদের মৃত্যু বা মহাকাল, মৃত্যু বা হচ্ছে মহাকাল, মৃত্যু বা মহাকাল, বলছে এই মৃত্যু বা মহাকাল কিন্তু সে কি ভরা পারলে আসতেছে, অর্থাৎ সে আসবে, এটা অনিবার্য সত্য। মানুষ মৃত্যু, মানুষ মরণশীল, এটা অনিবার্য সত্য। তো এই জন্য বলা হচ্ছে যে এই মৃত্যু বা মহাকাল হচ্ছে তার দিকে ধেয়ে ধেয়ে আসতেছে, কোনো দিকে নাহি চায়, মানে সে কোনো দিকে চাচ্ছে না, মানে তুমি কি এই পৃথিবীতে থাকবা কি থাকবা না সেটা আমার দেখার বিষয় না, আমার যেটা অর্ডার আছে সেটা আমাকে পালন করতে হবে, অর্থাৎ তোমার রুটাকে নিয়ে আমার চলে যাইতে হবে, এবং তোমার কি শিল্পকর্মগুলো পৃথিবীতে থেকে যাবে, এটাই বলা হচ্ছে। যে সে কোনো দিকে চাচ্ছে না, তার কারো দিকে কোনো কেয়ার নেই, কোনো দিকে চাচ্ছে না, মানে হচ্ছে এই মহাকাল বা মৃত্যু সে কিন্তু কারো ধার ধারে না, সে কিন্তু আমি যদি এখন বলি যে মহাকাল তুমি আমাকে আমার জীবনটা নিয়ে যাও না, তুমি আমাকে আরো পৃথিবীতে থাকতে দাও, আমি আরো বাঁচতে চাই, আমরা যদি মৃত্যুর কাছে এভাবে কামনা করি, মৃত্যু কি কখনো আমাদের নাম কথা শুনবে? কখনো আমাদের কথা শুনবে না। সো এই জন্য বলতেছে সে কোনো দিকে চাচ্ছে না, এই মহাকাল বা মৃত্যু ধেয়ে ধেয়ে আসতেছে। হ্যাঁ, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, এখানে ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে মানে হচ্ছে এই যে মৃত্যু তার দিকে ধেয়ে আসতেছে, এই সময়টা যে আসলে কতটা কঠোর একটা পরিস্থিতি তুমি চিন্তা করো। তোমার যদি ফিল হয়, তুমি চোখ বন্ধ করে, মানে মাঝে মাঝে এটা আমার হয়, আমি জানি না, এবং আমি একজন শায়েকের দেখছিলাম যে যাদের হচ্ছে মৃত্যু চিন্তাটা নাকি মাথায় আসে, তাদের উপর যখন আল্লাহর রহমত থাকে বা স্রষ্টার রহমত যখন থাকে, তখনই হচ্ছে মৃত্যু চিন্তাটা তোমাকে ভাবাবে, আর স্রষ্টার রহমত যখন তোমার উপরে থাকবে না, তখন কিন্তু এই মৃত্যু চিন্তা, আমাকে নামাজ পড়তে হবে, আমাকে ইবাদত করতে হবে, এগুলো কিন্তু তোমার মাথায় থাকবে না। তার মানে তোমাকে বুঝে নিতে হবে আল্লাহর রহমত অথবা স্রষ্টার ভগবানের রহমত নাই তোমার উপরে, এটা তোমাকে বুঝতে হবে। তো দেখো এই যে উনি এরকম ভাবতেছে, মানে তোমার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ভাবতেছে যে ঈশ্বর তার কাছে কি মৃত্যু পাঠাই দিছে। তো এই সময়টাতে কি হয়, তুমি যখন জানতে পারবা যে তোমার এক সময় মৃত্যু হয়ে যাবে, তুমি এক সময় মরে যাবা, এই যে এত এত তোমার চাহিদা, এত এত কষ্ট, এগুলো তোমার কখনো কাজে লাগবে না, কোনো কিছুই তোমার কাজে লাগবে না, তোমাকে কি করতে হবে, তোমার দৈহিক একটা মৃত্যু ঘটবে, তখন এই ব্যাপারটা খুবই কি হয়, মর্মান্তিক হয়। তো এই জন্য বলতেছে যে ঢেউগুলি নিরুপায় ভাঙে দুই ধারে, এখন আমি খুবই নিরুপায়, এখানে এই যে মহাকাল আমার দিকে আসতেছে, এই মৃত্যু যে আমার দিকে আসতেছে, এখন তো আমি নিরুপায়, আমি কোথাও পালাইতেও পারবো না, আমি কোথাও ভেগেও চলে যাইতে পারবো না, সে আমাকে নিয়ে যাবেই যাবে, তাই না বলো? তারপরে দেখো, দেখে যেন মনে হয় চিনি উহারে, লেখকের মনে হচ্ছে যে হ্যাঁ, কৃষকের যেরকম মনে হচ্ছে মাঝিকে সে চিনতে পারতেছে, অর্থাৎ লেখকের মনে হচ্ছে যে হ্যাঁ, মহাকাল বা মৃত্যুকে তাকে আমি চিনি। তারপরে দেখো, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কোলেতে এসে। এখানে এখানে হচ্ছে কৃষক বলতেছে, কৃষক যখন দেখতেছে ও চলে যাচ্ছে, তখন তাকে ডাকতেছে, এই তুমি কই যাও কই যাও, তুমি আমাকে নিয়ে যাও, তুমি একবার, বারেক মানে হচ্ছে একবার, বারেক মানে কি, বারেক মানে হচ্ছে একবার, বারেক মানে হচ্ছে একবার, একবারের জন্য তোমার তরিটা অর্থাৎ নৌকাটা এই কুলের পাড়ে ভিড়াও, আমাকে নিয়ে যাও, তুমি কই চলে যাচ্ছ আমাকে না নিয়ে, আমি তো এখানে একা বসে আছি, এরকম করে বলতেছে। আর এখানে হচ্ছে রূপক অর্থে লেখক বলতেছেন যে হ্যাঁ, মানে মৃত্যুকে অর্থাৎ মহাকালকে বলতেছেন যে তুমি কোথায় চলে যাচ্ছ, তুমি আমার কাছে আসো, এসে আমার শিল্পকর্মগুলোকে নিয়ে যাও, অর্থাৎ তিনি এই তার পুরো লাইফে যত যত সাহিত্য রচনা করেছেন এই সবকিছু তিনি মহাকালের হাতে তুলে দিতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন, তুলে দিতে চাচ্ছেন। তারপরে দেখে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে নাও, শুধু তুমি নিয়ে যাও খনি খেসে। এখানে কৃষক কি বলতেছে, কৃষক বলতেছে আচ্ছা ঠিক আছে বাবা, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যাও, কিন্তু যাওয়ার আগে আমার এই ধানগুলোকে অন্তত তোমার সাথে নিয়ে যাও, আমার এই ধানগুলোকে নদীর ওই পারে রেখে এসো, বলে তার কাছে আকুতি মিনতি করতেছে। অর্থাৎ এখানে লেখক বলতেছে মহাকাল আমি তো চলেই যাব, কিন্তু হচ্ছে তুমি তুমি কই যাচ্ছ, তুমি যাওয়ার আগে আমার যে শিল্পকর্মগুলো আছে এখানে হচ্ছে তোমার এই যে কি শুধু তুমি নিয়ে যাও খনি খুশি, এই যে নিয়ে যাওয়াতে এখানে কিন্তু বলা হচ্ছে কর্মফল, কর্মফল বা শিল্পকর্মগুলোকে
নিয়ে যাওয়ার কথা বলছে। আর যেটাকে রূপক মানে সাধারণ অর্থে বলা হচ্ছে হচ্ছে তোমার ধান, সোনার ধান, যেটাকে সাধারণ অর্থে বলা হচ্ছে সোনার ধান। কি ধান? সোনার ধান। এই সোনার ধান হচ্ছে এখানে কর্মফল বা শিল্পকর্ম। তারপরে দেখে শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, বলছে একটু এসে আমার এই শিল্পকর্মগুলোকে তুমি নিয়ে যাও। তারপরে দেখো কি বলতেছে, আমার সোনার ধান কুলেতে এসে, বলছে তুমি একবারের জন্য এসে আমার এই সোনার ধানগুলো কুল থেকে নদীর পাড় থেকে নিয়ে যাও। অর্থাৎ হচ্ছে মানে হচ্ছে তার লেখকের শিল্পকর্মগুলোকে নিয়ে যাওয়ার কথা বলছে। যত চাও তত লও তরুণী পরে, বলছে যত খুশি তোমার ধান, কৃষক বলতেছে যে আমার এখানে যত ধান আছে তোমার যা খুশি তোমার নৌকায় করে তুমি নিয়ে যাও, যে যত চাও তত লও তরুণী পরে। তরুণী পরে মানে হচ্ছে তোমার নৌকার উপরে, নৌকার উপরে, তরুণী পরে হচ্ছে নৌকার উপরে, বলতেছে নৌকার উপরে তুমি নিয়ে যাও। আর আছে আর নাই দিয়েছি ভরে, তো বলতেছে যে আচ্ছা তোমার আমার কাছে যা কিছু আছে যত ধান আছে সব তুমি নিয়ে যাও। আর আছে আর নাই, বলছে আমার কাছে যা ছিল সব তোমাকে দিয়ে দিছে, আমার কাছে আর কিছুই নাই। এখানে বলা হচ্ছে মহাকালকে হচ্ছে লেখক বলতেছে যে আমার যত শিল্পকর্ম ছিল আমি সব তোমাকে দিয়ে দিছি, এখন আর আমার কাছে কিছুই নেই, আমি এখন একদমই শূন্য। তারপরে দেখো, এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে। তো বলছে এতকাল নদী কূলে, এই নদীর কূলে এতক্ষণ বসে বসে আমি, মাঝি বলতেছে, কৃষক বলতেছে যে, এখানে কে বলতেছে, এখানে বলতেছে কৃষক। কৃষক বলতেছে যে এতক্ষণ ধরে নদীর পাড়ে বসে বসে আমি যে এত ধান কাটলাম সব ধান কিন্তু আমি তোমাকে দিয়ে দিছি একদম থরে ভিতরে, মানে হচ্ছে স্তরে স্তরে সাজায়ে, স্তরে স্তরে কিন্তু আমি সাজায়ে সব কিছু তোমাকে দিয়ে দিছি। অর্থাৎ এখানে রূপকর্তা লেখক বলতেছে আমি আমার এই ইহ জীবনে যত কিছু সাহিত্য রচনা করেছি সব কিছু কিন্তু আমি সুন্দরভাবে স্তরে স্তরে সাজিয়ে তোমাকে দিয়ে দিলাম, যেটাকে ধানের সাথে তুলনা করা হচ্ছে। তারপরে দেখো, এখন আমারে লহ করুণা করে, বলছে বাবা এতক্ষণ তো আমার সব শিল্পকর্ম নিয়ে গেলা, এখন তোমার নৌকায় আমাকে একটু উঠাও দেখি। অথবা মাঝি, এখানে মাঝিকে হচ্ছে কৃষক বলতেছে যে এতক্ষণ ধরে তো আমার ধান নিয়ে গেলা, এখন হচ্ছে কি করবা, এখন আমাকে একটু তোমার নৌকায় ওঠাও। এখানে হচ্ছে তাকে আবদার করতেছে আর কি নিয়ে যাওয়ার জন্য। তারপরে দেখো কি হয়, ঠাই নাই ছোট সে তরি আমারে সোনার ধানে গিয়েছে ভরি, বলতেছে নৌকাটা এতই ছোট ছিল যে কৃষকের ধানে এটা ভর্তি হয়ে গেছে, কৃষককে আর নেওয়া যাচ্ছে না। অর্থাৎ লেখক বলতেছে যে তার শিল্পকর্মগুলোকেই আসলে এখানে মহাকাল নিয়ে চলে যাচ্ছে, তাকে নেওয়ার জন্য আর জায়গা নাই এখানে, বা তাকে আর নিতে পারতেছে না। আর এটা তো স্বাভাবিক না, এখানে তো মহাকাল তো তাকে নিয়ে যেতে পারবে না, আর তার মৃত্যু হচ্ছে অনিবার্য, তাকে তো মৃত্যুবরণ করতে হবে, হয়তো কি তার শিল্পকর্মগুলোকে সে নিয়ে চলে যেতে পারে। তারপরে দেখো কি হয়েছে, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি, পড়ি মানে হচ্ছে বসে আছি, পড়ি মানে হচ্ছে বসে বসে আছি। হ্যাঁ, তো বলতেছে যে শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, এই যে যখন মাঝি কি করলো, তোমার সব ধান নিয়ে চলে গেল, কি করলো সে সব ধান নিয়ে চলে গেল, চলে যাওয়ার পর তো এখন এই একলা একটা নদীর পাড়ে কে বসে আছে বলো তো, কৃষক বসে আছে। তো কৃষক যেহেতু একা একা বসে আছে, তখন এই শ্রাবণ মাসের যে ঘন মেঘ তার আশেপাশে ঘুরতেছে, ঘন মেঘগুলো তার আশেপাশে ঘুরতেছে, তখন হচ্ছে শূন্য নদীর তীরে রহিনু পড়ি, মানে এই শূন্য নদীর তীরে সে একা একা বসে আছে। আর রূপকর্থে বলা হচ্ছে এখানে কবি, রূপকর্থে বলেছে কবি তার সব শিল্পকর্মকে মহাকালের হাতে তুলে দিছে এবং সে এই পৃথিবীতে একাই রয়ে গেছে, এবং এই যে তার চারপাশে মৃত্যু খেলা করতেছে, একটা সময় তাকে মরে যেতে হবে। তারপরে দেখো, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, আমার যা ছিল সব কিছু সোনার তরী নিয়ে গেছে, তো আমার যা ধান ছিল সব আমি সোনার তরীকে দিয়ে দিছি, এখন আমি কি বাঁচবো নাকি মরবো, বা আমার পরবর্তী কি আশঙ্কাটা এটা আমি এখন বলতে পারতেছি না। এখানে নিরুপায়, এখানে হচ্ছে তোমার কৃষকের যে নিরুপায় অবস্থা, কৃষকের যে নিরুপায় অবস্থা সেটা প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এখানে লেখক বলতেছে যে আমি আমার সব শিল্পকর্ম মহাকালের হাতে তুলে দিয়েছি, এখন যদি আমি মরেও যাই আমার কোনো চিন্তা নাই। কবিতাটা কেমন লাগছে সবাই বলো। এন্ড দ্য এন্ড, আমাদের কবিতা কিন্তু সমাপ্ত, আমরা পড়ে ফেলছি, সুন্দর সমাপ্ত, আমরা সুন্দর করে কবিতাটা পড়ে ফেলছি। বলো কবিতাটা কেমন লাগছে। এটা কিন্তু চরম সত্য, আমরা সবাই মরে যাব, কিন্তু আমাদের কাজগুলো থেকে যাবে। এই যে আবিদা, আজকের আবিদা হয়তো একদিন মরে যাবে, আমি বুড়া হয়ে যাব একদিন, বুড়া হইতে আর বেশি টাইম নেই, অনেক বয়স হয়ে গেছে, দেখতে যদিও মনে হয় না এত বয়স, মোটামুটি ভালোই জীবনের অর্ধেকটা সময় পার করে দিছি, আর অর্ধেক সময় হয়তো আছে, জানি না আল্লাহ হায়াত কত রাখছে, তো একটা সময় তো মরে যাব। বাট দেখা যাবে যে
আমাদের তোমাদের যে ছোট ছোট ভাই বোনরা আসবে, তোমাদের পরবর্তী প্রজন্ম একটা সময় দেখা যাবে যে এরকম একটা আপু ছিল, এরকম একটা ম্যাডাম ছিল যে হচ্ছে কি এরকম ইউটিউবে ক্লাস নিত, আমাদের খুব সুন্দর করে বাংলা পড়াই দিত। আচ্ছা, কবিতার যে মূল ভাবটা সেটা কি নিয়ে লিখতে হবে? ধরো একটা সৃজনশীল দেওয়া থাকবে, সৃজনশীলের ভিতরে হয়তো মানব জীবনের কোনো একটা দিক নিয়ে কথা বলা হবে। এখন তখন বলা হবে যে তোমার পাঠ্য বইয়ের এই সোনার তরী কবিতার কোন দিকের সাথে মিল আছে, তখন তুমি বলবা যে মৃত্যু চেতনা নিয়ে। এখানে আসলে আমাদের বাস্তব জীবনটাকে কেন্দ্র করেই হচ্ছে তোমাকে মূল ভাবটা লিখতে হবে, অর্থাৎ মৃত্যু এন্ড হচ্ছে আমাদের শিল্পকর্ম এই জিনিসগুলো, এখানে মাঝি বা নৌকা এই ব্যাপারগুলো আসবে না। এখানে মূল ভাবটা তোমার হচ্ছে মানে আমাদের ব্যক্তি কেন্দ্রিক হবে, অর্থাৎ লেখকের জীবনকে নিয়ে তোমাকে এখানে বলেন। আচ্ছা, সারমর্মটাই এটাই যে মানুষ মরে যায় কিন্তু তার কর্মগুলো বেঁচে থাকে। আমরা মরে যাই কিন্তু আমরা যে কাজগুলো পৃথিবীতে করে যাই সেই জিনিসগুলো আসলে কি যুগ যুগ ধরে টিকে থাকে। এই জন্য লেখক বলছেন যে আমরা ভালো কাজ করি, আমরা যেন ভালো সুন্দর কাজ মানুষের জন্য কাজ করে যেতে পারি, যেগুলো আমরা মরে গেলেও এই জিনিসগুলো মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে। এটাই হচ্ছে আমাদের পুরো গল্পের ভাবার্থ। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে চলো এখন আমরা কোশ্চেন সলভে চলে যাই। আমরা এখন কোশ্চেন সলভে চলে যাই। একটা সৃজনশীল দেখব, ঢাকা বোর্ডের 2022 সালে আসে একটা প্রশ্ন দেখি আমরা। একটা সময় সব অকেজো হয়ে যায়, শরীর মন ও বুদ্ধি থেমে যায় বৃদ্ধি, কেউ আর রাখে না মনে তাই, যৌবন থেকে মৃত্যু অনেক সফল কাজ, কাজগুলো রেখে দাও শুধু তুমি চলে যাও। তো এখানে বলতেছে যে একটা সময় সবকিছু অকেজো হয়ে যাবে, আমাদের শরীর মন বুদ্ধি এগুলো আর কাজ করবে না, এবং আমাদের যে দৈহিক বৃদ্ধি এটাও আর হবে না। তখন কি যৌবন থেকে আমরা মৃত্যুর দিকে চলে যাবে। তো যৌবন থেকে মৃত্যু অনেক সফল কাজ, কাজগুলো রেখে দাও শুধু তুমি চলে যাও। বলতেছে যে এমন কিছু কাজ করো, যৌবন থেকে যখন আমরা মৃত্যুর দিকে ধাবিত হয়ে যাব, এমন এই সময়টাতে এমন কিছু কাজ করে যাও যেগুলো তুমি মরে গেলেও মানুষ সারা জীবন মনে রাখবে। তার মানে আমরা বুঝতে পারতেছি এটা সোনার তরী কবিতার ভাবার্থের সাথে একটা মিল আছে। তো দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে আমরা জানি বর্ণফুল কাব্যগ্রন্থ। তারপরে দেখো, ঠাই নাই ছুটো সে তরি বলতে কি বোঝানো হয়েছে এখানে? ঠাই নাই ছুটো সে তরি, এটা দ্বারা হচ্ছে তরিতে ফসলরূপী মহৎ সৃষ্টির যে সংকুলান এবং কৃষকরূপী কবির মহাকালের গ্রাসের শিকারের কথা বোঝানো হয়েছে। বলতেছে যে যতটুকু শিল্পকর্ম তার ছিল এটা দিয়েই কিন্তু ওই নৌকাটা ভর্তি হয়ে গেছিল, তাই না? তো সেখানে কিন্তু আর লেখকের জায়গা হয় নাই, অর্থাৎ এখানে মহাকালের কাছে কিন্তু আমরা অসহায়, সে কিন্তু আমাদেরকে নিয়ে যায় নাই। তো এখানে আমরা যে আমাদের যে অসহায়ত্বটা, কৃষকরূপী কবির মহাকালের যে অসহায়ত্বটা, সেই দিকটাই কিন্তু এই উক্তিটি দ্বারা প্রকাশ পেয়েছে। তখন একটু বিশ্লেষণ করবা এই জিনিসগুলো। তারপরে দেখো, গ নম্বর প্রশ্ন আমরা চলে যাই যে উদ্দীপকে উল্লিখিত কাজগুলো সোনার তরী কবিতা বর্ণিত কিসের সাথে তুলনা করা যায়? চলো আমরা একটু দেখে নিই কিসের সাথে। তো এই কাজগুলো হচ্ছে কৃষকের সোনার ধান বা কৃষক, এই যে একটু আগে বলতেছিল না নবনীতা যে আমরা আমাদের মানে লেখকের জীবন দর্শনটাকে এখানে ফুটাইয়া তুলবো নাকি কবি? এখানে কবি এবং লেখকের যে দুইটা জীবন দর্শন যে একসাথে সুন্দর করে এখানে মার্চ করে ফুটিয়ে তোলা হয়েছে, এই জিনিসটাকে তোমাকে লিখতে হবে। এখানে দুইটাকে লিখতে হবে। দেখো, কৃষকের সোনার ধান বা কৃষকরূপী কবির যে মহৎ সৃষ্টির কথা, সেই কথাটাই হচ্ছে উদ্দীপকে ফুটে উঠেছে, এবং সেই জিনিসটা সুন্দর করে ব্যাখ্যা করে দিবা কিভাবে 3টা স্টেপে ব্যাখ্যা করতে হবে। এগুলো নিয়ে কিন্তু আমি ফার্স্ট ক্লাসে অনেক আলোচনা করেছি, সো আই থিঙ্ক আর আলোচনা করার দরকার হবে না। ঠিক আছে, বইয়ের ওয়ার্ড মিনিং শুধুমাত্র একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট না, এটা কিন্তু অ্যাডমিশনের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। 5 স্টার দিয়ে দিব। এটাতে আমি কয় স্টার দিব? 5 স্টার দিব। দাঁড়াও দিচ্ছি, 1 2 3 4 5। কোথায় দিলাম? কিসের জন্য দিলাম বলো? কোথায় দিলাম? কিসের জন্য দিলাম? সেটা হচ্ছে শব্দার্থের জন্য। সেটা দিলাম হচ্ছে, ওমা এটা এত বড় হয়ে গেল, শব্দার্থের জন্য। সেটা আমরা কিসে দিলাম? শব্দার্থের জন্য। ঠিক আছে, খেয়াল থাকবে। তারপরে দেখো, আমরা আর লাস্ট প্রশ্নটা একটু দেখে নেই। সোনার তরী কবিতার অন্তর্নিহিত তাৎপর্য উদ্দীপকে ধরা পড়েছে, উক্তিটির সত্যতা বিচার করো। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখক যেরকম বলা হচ্ছে আমাদের মৃত্যুটা অনিবার্য, বাট আমাদের কর্মফলটা এই পৃথিবীতে আমরা রেখে যেতে পারি, এবং মহাকালের কাছে আমরা নিরুপায় হলেও আমাদের শিল্পকর্ম দ্বারা আমরা অমর হয়ে থাকতে পারি, সেই কথাটি কিন্তু উদ্দীপকও বলা হয়েছে। সো এই দিক থেকে আমরা বলতে পারি যে উদ্দীপকের সাথে আমাদের যে পাঠ্য বইয়ের উদ্দীপকের সাথে আমাদের পাঠ্য বইয়ের হচ্ছে তোমার কি ভাবার্থের মিল রয়েছে, এবং সেটা পুরো। আর মাঝি কিভাবে চলে যায় বলতো? ভরা পালে, পালবিহীন নৌকায়, দ্রুত গতিতে, রিক্ত অবস্থায়। এটা আমরা সবাই জানি যে ভরা পালে কি সে মাঝি চলে যাচ্ছিল। তাহলে অ্যান্সার কি হবে? ভরা পাল। আমরা একটু তাড়াতাড়ি শেষ করবো, আমাদের অনেকগুলো এমসিকিউ তো, সো আমরা একটু তাড়াতাড়ি করে শেষ করব, এবং খুব ইজি খুবই ইজি হচ্ছে এমসিকিউ। ঠিক আছে, তারপর দেখো নেক্সট আমরা চলে যাই।
নৌকার মাঝিকে দেখে প্রথমটায় কৃষকের কি মনে হয়েছিল বলতো? নৌকার মাঝিকে দেখে মনে হয়েছিল না, আরে ওকে তো আমি মনে হচ্ছে চিনি। অর্থাৎ লেখকের পূর্ব পরিচিত মনে হয়েছিল। স্বল্প পরিচিত, পূর্ব পরিচিত, অপরিচিত, সাহায্যকারী, পূর্ব পরিচিত মনে হয়েছিল। দেখো নেক্সট, কৃষকের ধান কাটার সময় কি এলো বলতো? কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। কি চলে এসছে? বর্ষা, মানে হচ্ছে বর্ষা চলে আসছিল, তাই না? কি চলে আসছিল? বর্ষা চলে আসছিল। ওকে, তারপরে দেখো কখন বর্ষা শুরু হয়েছিল? এই তো একটু আগে বললাম যে ধান কাটা শুরু হলে, ধান কাটার মধ্যে, ধান কাটতে কাটতে, ধান কাটা শেষ হলে। এই যে দেখো অপশনগুলো দেখলেই মনে হয় যে একদম চায়নার কি, চায়নার 4 জন বালিকার মতো মনে হচ্ছে, চায়নার 4 জন গালের মতো মনে হচ্ছে। বাট অপশনগুলো কিন্তু একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। সেটা কি? এখানে বলছে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। কবিতাটা যখন আমাদের কি আয়ত্ত দিচ্ছে, সোনার তরী কবিতায় সোনার ধান আসলে কি? এখানে সোনার ধান বলতে কি বোঝানো হচ্ছিল? কি বোঝানো হচ্ছিল বলতো? সোনার তরী ধান, সোনামুখী ধান, মূল্যবান রত্ন, নাকি সৃষ্টিকর্ম বলতো? সেটা আমরা সবাই জানি। এখানে সৃষ্টিকর্ম বা কর্মফলকে বোঝানো হচ্ছিল, সৃষ্টিকর্ম বা কর্মফলকে বোঝানো হচ্ছিল, তাই না? চলে যায়। হিংস্র নদীর স্রোত কোথায় খেলা করছিল বলতো? এটার অ্যান্সার আমি সবার দেখবো। নৌকার পাশে খেলা করতেছিল যে নদীর যে স্রোতগুলো, এগুলো কোথায়? ক্ষেতের পাশে, নাকি হচ্ছে ক্ষেতের চারদিকে, নাকি ক্ষেতের পাশে, নাকি হচ্ছে তোমার নৌকার চারদিকে? কোন দিকে বলতো? এটার অ্যান্সার আমি দেখবো। একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। এটা হবে ক্ষেতের চারদিকে, তাই না? যে ক্ষেতের চারদিকে কি তোমার কি করতেছিল? ঢেউগুলো একদম খেলা করতেছিল না? বাঁকা জলগুলো একদম খেলা করতেছিল না? বুঝতে পারছো? তাহলে এটা কি হবে? ক্ষেতের চারদিকে। নেক্সট আমরা চলে যাই। ওগো তুমি কোথা যাও? কোন বিদেশে? এখানে বিদেশ বলতে কি কাকে বোঝানো হচ্ছে? বিদেশ বলতে বলছে এই যে মহাকাল চলে যাচ্ছিল, কিন্তু কোন দিকে চলে যাচ্ছিল? কোন দিকে চলে যাচ্ছিল? এখানে কি অপরিচিত স্থান, দেশের বাইরে, পাশ্চাত্য দেশে, নাকি গ্রামের বাড়িতে? এখানে যখন মাঝি হচ্ছে নৌকা নিয়ে চলে যাচ্ছিল, তখন এটা কিন্তু কোন দিকে যে চলে যাচ্ছিল, অর্থাৎ একটা অপরিচিত স্থানে সে চলে যাচ্ছিল। কোথায় চলে যাচ্ছিল? একটা অপরিচিত স্থানে কিন্তু সে চলে যাচ্ছিল। এখানে বিদেশ বলতে না দেশের বাইরেকে বোঝাচ্ছে, না গ্রামের বাড়িকে বোঝাচ্ছে, না পাশ্চাত্য দেশকে বোঝাচ্ছে। আর তারপরে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে ওকে ওকে, ভেরি গুড। নেক্সট, পরপারে রূপকের মধ্য দিয়ে কবিতাটিতে মূলত কি প্রকাশ পাচ্ছে? পরপার দ্বারা উপারের গ্রাম, মৃত্যু পরবর্তী জগৎ, কল্পনার জগৎ, নাকি দূরবর্তী গ্রাম? আমরা জানি এখানে দূরবর্তী গ্রামও হবে না, কল্পনার জগৎও হবে না। কনফিউশন এই দুইটার মধ্যে, যে উপারের গ্রামকে পরপার দ্বারা উপারের গ্রামকে বোঝাচ্ছে, নাকি হচ্ছে তোমার মৃত্যু পরবর্তী? আমরা জানি পরপার দ্বারা এখানে মূলত মৃত্যু পরবর্তী জীবনটাকে বোঝানো হচ্ছে, তাই না? তাহলে আমরা মৃত্যু পরবর্তী জীবন দেবো। কিন্তু পরীক্ষার হলে গিয়ে শয়তান বলবে এটাতে দে, এটাতে দে, এই উপারের গ্রামকে বলছে, আমার বেটা এইটা অ্যান্সার দেয়। শয়তান মাথার ভিতরে কিন্তু কি করে উল্টা পাল্টা চিন্তা দিয়ে দেয়, তখন আমরা ইজি মানে উত্তরগুলো ভুল করে চলে আসি। তো এক্ষেত্রে ভুল করা যাবে না, এখানে মৃত্যু পরবর্তী জগৎকে কিন্তু বোঝানো হচ্ছে। নেক্সট চলো, সোনার তরী কবিতায় বর্ণিত গ্রামের অবস্থা কেমন ছিল বলতো? মেঘে ঢাকা, অন্ধকারাচ্ছন্ন, রুদ্রাজ্জল, কুয়াশাচ্ছন্ন। তাহলে এখানে কুয়াশাচ্ছন্ন আর রুদ্রাজ্জল কিন্তু এখানে কাটা। মেঘে ঢাকা নাকি অন্ধকারাচ্ছন্ন, এটা আমাদের অ্যান্সার দিতে হবে। সোনার তরী কবিতায় আমরা কিন্তু দেখেছিলাম যে তরু ছায়া মশি মাখা। এই তরু ছায়া মশি মাখা মানে হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে তরু অর্থাৎ গাছের ছায়া পড়লে যেরকম কালো হয়ে যায়, ঠিক তেমনি ওপারের গ্রামটাও এরকম অন্ধকার, মেঘে ঢাকা অন্ধকার ছিল। তো মেঘে ঢেকে গেলে সেটা কি হয়? সেটা কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তাহলে অ্যান্সার কি হবে? অন্ধকারাচ্ছন্ন। মেঘে ঢাকা কিন্তু অ্যান্সার হবে না। ওকে, তারপরে নেক্সট, সাহিত্যিক আনোয়ারা করিম ভাবেন তিনি পৃথিবীতে থাকুন আর নাই থাকুন, তার সাহিত্যকর্ম যেন মানুষের মনে স্থান পায়। আনোয়ারা করিমের এই মনোভাবটা কোন কবিতার কোন লাইন দ্বারা প্রকাশ পেয়েছে? এটা দেখবো কারা কারা তোমরা বুঝতে পারো, এবং এটা খুবই ইজি। এই প্রশ্নগুলো কিন্তু আমরা পরীক্ষায় সবচেয়ে বেশি ভুল করি, কিন্তু ভুল করা যাবে না। দেখো এখানে বলতেছে তার সে মরে গেলেও যেন তার চিত্রকর্মগুলো কিন্তু কি হয়ে থাকে, সেটা যেন মানুষের কাছে বেঁচে থাকে। তাহলে দেখো, একখানি ছোট ক্ষেত আমি একেলা, এই একেলা এটার দ্বারা তো হচ্ছে মানে এখানে একাকিত্বকে প্রকাশ পাচ্ছে, এখানে কবির যে একাকিত্ব সেটা প্রকাশ পাচ্ছিল, তাই না? তাহলে এটা হবে না অ্যান্সার। তারপরে দেখে যেন মনে হয় চিনি উহারে, এখানে মহাকালকে বোঝানো হচ্ছে, যে মহাকালকে দেখে মনে হচ্ছিল যে চিনি, তার মানে এটাও অ্যান্সার হবে না। তারপরে দেখো, এখন আমারে লহ করুণা করে, অর্থাৎ লেখক এখানে কি তোমার কি তাকে কি করছিল তোমার
তার কাছে নিবেদন করছিল, তার কাছে মানে তাকে যেন নিয়ে যায় সেটা প্রকাশ পাচ্ছিল, কিন্তু এটা দ্বারা তো এটা প্রকাশ পাচ্ছে না। তো যত চাও তত লও তরুণী পড়ে, অর্থাৎ আমার যত সাহিত্যকর্ম আছে সেটা তুমি নিয়ে চলে যাও, এটা নিয়ে তুমি কি করো, এটাকে বাঁচায় রাখো, এটাকে মানুষের কাছে পৌঁছায় দাও। তো এই লাইন দ্বারা কিন্তু আমরা উদ্দীপকের এই ভাবার্থটার মিল দেখতে পাচ্ছি। ইজি লাগতেছে না? এই বুকে হাত দিয়ে বলো, ইজি লাগতেছে না? কারো কি কঠিন লাগতেছে? খুব ইজি, কিন্তু খুব ইজি একটা কবিতা এবং খুব সুন্দর একটা কবিতা। আই থিঙ্ক এটা থেকে কারোর কোনো ধরনের ভুল করার কথা না। ওকে ওকে, তারপর দেখো নেক্সট চলে যাই আমরা। অনেকগুলো এমসিকিউ সলভ করব যেন আমাদের কোনো প্রকারে। ওকে, গান গেয়ে তরিবে কে আসে পারে, প্রকৃতপক্ষে উক্তিটিকে প্রকৃতপক্ষে কাকে নির্দেশ করতেছে? আমরা সাধারণ অর্থে জানি এখানে তোমার হচ্ছে এই অপরিচিত মাঝিকে নির্দেশ করতেছে, কিন্তু প্রকৃত অর্থে এখানে কাকে নির্দেশ করতেছে? মহাকালকে নির্দেশ করতেছে। কাকে কাকে কাকে? क्या बात है। ঠাই নাই কথাটি দ্বারা মাঝির কেমন মনোভাব প্রকাশ পাচ্ছে? ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। এই যে ঠাই নাই, আহারে এখানে তো জায়গা নাই, এটা দ্বারা কি প্রকাশ পাচ্ছে? অনাগ্রহ, হতাশা, নিবেদন নাকি স্মৃতিচারণ? অবশ্যই স্মৃতিচারণ না, অবশ্যই নিবেদন না, অবশ্যই অনাগ্রহ না। তাহলে অ্যান্সার কি হবে? হতাশা। যে আরে আমার ধানে সব জায়গা মাইরা লাইলো, আমার তো আর জায়গা হইব না। তাহলে এখানে কি প্রকাশ পাচ্ছে? হতাশা প্রকাশ পাচ্ছে। বুঝতে পারছো বাচ্চারা? ভেরি গুড, সবাই বুঝতে পারছে। নেক্সট আমরা চলে যাই। কবিতায় তরিটিকে ছোট বলার কারণ কি বলতো? তরি অর্থাৎ নৌকাটাকে কেন ছোট বলা হচ্ছিল? তরিতে কেবল কর্মফলই ঠাঁই পায় সেজন্য? তরিটা কেবল মাঝি ভ্রমণ করে সেজন্য? কৃষকের আবেদন গ্রাহ্য নয় সেজন্য? দূর থেকে তরিটাকে ছোট মনে হয় সেজন্য? দূর থেকে তরিটাকে ছোট মনে হয় সেজন্য এটা তো হবেই না। কৃষকের আবেদন গ্রাহ্য করার নয়, এটাও হবে না। তরিতে কেবল মাঝি ভ্রমণ করে, একদমই না, তরিতে আরো অনেক মানুষই হচ্ছে ভ্রমণ করে, এটাও হবে না। তাহলে এই তরিতে কেবলমাত্র কর্মফলই ঠাঁই পায়, অর্থাৎ এখানে মহাকালে শুধুমাত্র কর্মফলই ঠাঁই পায়, এখানে কিন্তু কি ঠাঁই পায় না? মানুষ আর ঠাঁই পায় না। তাহলে আচ্ছা সবাই, তারপরে দেখো রুমেলের দাদুর বয়স 100 পার হয়ে গেছে, বেটার 100 বছর বয়স হয়ে গেছে, তারপরেও বেঁচে থাকার তীব্র বাসনা। শখ তো দেয়, 100 বছর বেঁচে গেছে, তারপরেও তার আরো বাঁচতে হইব। তারপরে দেখো রুমেলের দাদুর এই এই মনোভাব সোনার তরীর কোন উক্তিটিতে প্রকাশ পেয়েছে? যত চাও তত লও তরুণী পড়ে। না, এখানে তো কর্মফল নেওয়ার কথা বলতেছিল, তাহলে এটা হবে না। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে তো হচ্ছে অনিশ্চয়তা প্রকাশ পাচ্ছিল। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক ঘেঁষে, এটা নাকি এখন আমার এলাহ করুণা করে? তার মানে আমরা বুঝতে পারছি এখন আমার এলাহ করুণা করে, এটা দ্বারা হচ্ছে এখানে তার যে থেকে যাওয়ার যে মনোভাবটা সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে, তাই না বলো? আচ্ছা বুঝতে পারছো তোমরা। নেক্সট চলে যাই। সোনার তরী কবিতায় কবি আমার বলতে মূলত কাকে বুঝিয়েছেন? আমার বলতে মূলত এখানে তিনি নিজেকে বুঝিয়েছেন, অর্থাৎ লেখকের যে তোমার কি বলতো, এখানে কিন্তু লেখক তার জীবন দর্শনটাকে ফুটিয়ে তুলেছেন, এখানে আমার বলতে লেখক তার নিজেকে বুঝাচ্ছিলেন, তাই না? নেক্সট চলে যায় আমরা। মাঝির তরিতে কৃষক স্থান পেলেন না কেন বলতো? মাঝির তরিতে কৃষক কেন স্থান পেলেন না? তরিটি ছোট ছিল বলে, মাঝির মনে ধরেনি বলে, ধানের তরি পূর্ণ ছিল বলে, সময় ছিল না বলে? সময় ছিল না বলে এটা তো হবে না, মাঝির মনে ধরেনি বলে এটা তো হবে না। এখন কনফিউশন এই দুইটার মধ্যে, তাহলে আমরা এই দুইটা তো বাদই দিয়ে দিলাম। আচ্ছা, মাঝির তরিতে কৃষক কেন স্থান পায় নাই? তরিটা ছোট ছিল বলে আর ধানে তরি পূর্ণ বলে। যেহেতু ধানে তরিটা পূর্ণ হয়ে গেছিল এই জন্য আর সে কিন্তু স্থান পাচ্ছ। নেক্সট আমরা চলে যাই। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, চরণটিতে কি নির্দেশ করতেছে? আরে আমার যা ছিল সব লইয়া গেছে, হ্যাঁ আমার সব কিছু লইয়া গেছে, ঠিক আছে। তারপরে দেখো যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, চরণটিতে কি নির্দেশ করে? কৃষকের অসহায়ত্ব, মৃত্যু, অপরিহার্যতা, মহাকালের কাছে ব্যক্তি মানুষ মূল্যহীন। এই যাহা ছিল সবকিছু নিয়ে গেছে আমার সোনার তরীটা। তো এটা দিয়ে জানি যে আমাদের লাইফে আসলে মৃত্যুটা অনিবার্য এবং মহাকালের কাছে ব্যক্তি মানুষ কি মূল্যহীন, ঠিক আছে। যা ছিল এখানে যদি হইতো যে মানে অন্য একটা উক্তি দিয়ে যদি এরকম বুঝাইতো, ধরো কি হবে মাথায় আসতেছে না এখন কোনো উদাহরণ এখানে, তাহলে আমরা সি অ্যান্সারটাই করতে পারি। অ্যাকচুয়ালি এখানে কৃষকের অসহায়তাটাকে মেইনলি ফোকাস করা হচ্ছে না, ফোকাস করা হচ্ছে যে তারপরে নেক্সট চলে যাই আমরা।
সোনার তরী কবিতাতে গভীর জীবন দর্শন বর্ণিত হয়েছে, রূপকের আশ্রয় নেওয়া হয়েছে, বিভিন্ন চিত্রকল্প প্রকাশিত হয়েছে। আমরা দেখছি এটা তিনটাই সঠিক। এখানে লেখকের গভীর জীবন দর্শন প্রকাশ করা হচ্ছে, রূপকের আশ্রয় নেওয়া হচ্ছে এবং বিভিন্ন চিত্রকল্পে কি করা হচ্ছে, এখানে চিত্রকল্প কিন্তু প্রকাশিত হয়েছে। তার মানে অ্যান্সার হবে 1, 2 এবং 3। বাচ্চারা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা। আমাদের ক্লাস শেষ, পড়া ফেলছি। তোমরা সবাই বুঝতে পারছো এই কবিতাটা? কারো কোনো প্রবলেম আছে এই কবিতা নিয়ে? বলো, কারো কোনো প্রবলেম আছে এই কবিতাটা নিয়ে? প্রবলেম তো থাকার কথা না, প্রবলেম কি থাকার কথা? এত সুন্দর করে পড়াই দিচ্ছি, যদি প্রবলেম থাকে তাহলে তো মার